আসলে আফা, মেয়েটার পড়াশোনার জন্যই আমার সমস্ত অমত। ছোটবেলা থেকে ওর প্রবল ইচ্ছে ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবে। বাবা হিসেবে মেয়ের স্বপ্ন পূরণ করা আমার আবশ্যকীয় দায়িত্ব এবং কর্তব্য। বিয়ে হয়ে গেলে যদি সেই স্বপ্ন পূরণ না হয় তখন মেয়েটার মন ভাঙবে, তাই আর কি। মায়া চৌধুরী ঠোঁটের হাসি রেখা ধরেই বলে উঠলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান। সারফরাজ ওকে একদম বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে ছেলেটা আমার বজ্জ একা, কোনো কিছু বুঝে উঠবার আগেই বাবাকে হারিয়েছে। আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও হয়নি। ভাগ্যের নির্মম পরিহাসে স্রোতের শ্যাওলার ন্যায় ভাসতে ভাসতে মানুষের ঠোকর খেতে খেতে আমার ছেলে পাথরে পরিণত হয়েছে। চোখের জল ফেলার জন্য ছেলেটা আমার কাউকে কাছে পায়নি, কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত। ও তো মন থেকে মরে গেছে প্রায়। ওর একটা ভরসাযোগ্য স্থান দরকার ভাইজান। ওর একটা বন্ধু, ভালোবাসার মানুষ, বিশ্বস্ত সঙ্গী দরকার। আমি ওর কোনোটাই হতে পারিনি। যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে। ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে ভাইজান। আমার ছেলেটাকে একটু দয়া করুন, আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেকে। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল মায়া। যেই ছেলের ভবিষ্যৎ হবার কথা ছিল চাঁদের ন্যায় উজ্জ্বল, সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঢেকে গিয়েছে। মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারে তবে কিসের মাসে। সারফরাজ মাথা নত করে বসে আছে, কামালের চোখের কোণে জল। সুফিয়ান চৌধুরী সমস্ত ভাষা হারালেন। তিনি কখনোই সেভাবে চিন্তা করেননি। সেদিন যদি সারফরাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত তবে সুফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গতায় থাকতেন। তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঢেকে যেত। রূপকথার উপর সারফরাজের পুরো হক রয়েছে। সুফিয়ান পারলেন না সারফরাজকে ফিরিয়ে দিতে। সুফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফরাজের উদ্দেশ্যে শোধালো, কিরে হতচ্ছাড়া, আমার মেয়েকে বিরক্ত করে পড়াশোনার 12টা বাজাবি না তো? আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সুফিয়ান চৌধুরীর মুখ পানে তাকালো সারফরাজ। মনে হচ্ছে সে ভুল শুনেছে। সারফরাজ হাঁ করে অবাক চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল। সুফিয়ান চৌধুরী পলক ঝাপটে আশ্বস্ত করলেন সারফরাজকে। সারফরাজ ঝটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দরকার পড়লে 8 বছর দেশেই থাকবো না আমি, স্যার। আপনার মেয়ে ডাক্তার হলে তবেই দেশে ফিরবো। সুফিয়ান চৌধুরী সারফরাজের উত্তরে প্রসন্ন হলেন। তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন, রূপ, রূপকথা। নিজের ঘরের সামনে পায়চারি করে চলেছে রূপকথা। সিলেট থেকে ফিরেই সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা। সারফরাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, সেটাও দামে দরগে বোঝাতে সক্ষম হয়েছে সে। সারফরাজ তাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছে সেটাও বন্ধুর ন্যায় বাবাকে খোলাসা করেছে। সারফরাজের মা আর সারফরাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সুফিয়ান চৌধুরী তাদের না ফেরান তার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথা। রূপকথার অনুরোধে রাজি হয়েছেন সুফিয়ান চৌধুরী। তবুও মনে একটা ভয় থেকেই যায়, সবকিছু ঠিকঠাক হচ্ছে তো। সুফিয়ান চৌধুরীর গলা পেয়ে কেঁপে উঠল রূপকথা। এরপর নিজেকে সামলে ঢিপ ঢিপ করা বক্ষ কোনো মতে চেপে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। এদিকে সারফরাজের ধুকপুক বুক আর অস্থির হৃদয় হাঁপিতে করে উঠল রূপকথাকে এক নজর দেখতে। ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি ধরে নেমে এলো রূপকথা। তার পায়েলে রিনিঝিনি শব্দে সারফরাজের বুকে কাঁপন তুলল। শব্দটা যতটা প্রকট হলো সারফরাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে। ধীরে ধীরে মাথার ঘোমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথা। রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সারফরাজ। এরপর ঠোঁটাউড়ে বলে উঠল, সুবহান আল্লাহ। লেভেন্ডার কালারের সোনালি পাড়যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা। দুধে আলতা ফর্সা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে। কানে ছোট্ট দুল, গলায় চিকন চেন, চোখে গাঢ় করে টানা কাজল আর ঠোঁটে হালকা রঞ্জক। মুখে প্রসাধনী বলতে এইটুকুই। সরু হাতে সোনার চিকন চুড়ি গোছা ঝিকমিক করছে। রূপকথার কুচকুচে চোখে নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গেল সারফরাজ। এরপর বুক চেপে ধরে বিড়বিড় করে বলে উঠল, ডাকাতিনি বিয়ের নামে রেখে এনে মরণ সাজা দিচ্ছে আমায়। রূপকথা ছোট গলায় মায়াকে, কামালকে সালাম জানালো। সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে টেনে রূপকথাকে নিজের পাশে বসালেন মায়া।
এরপর কপালে চুমু খেয়ে দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন। এই চাঁদ মুখে কারো নজর না লাগুক। রূপকথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। নিজের পার্স থেকে ছোট্ট একটা প্যাকেট বের করলেন মায়া। এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট্ট একটা পেন্ডেন্ট রূপকথার গলায় পরিয়ে দিয়ে বলে উঠলেন। কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরো দামি কিছু দিত, কিন্তু আমার সামর্থ্য এইটুকুই মা। রূপকথা গলায় হাত বুলিয়ে বলে উঠল। আমার দামি দামি জিনিসপত্র চাই না আন্টি, আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে থাকতে চাই। রূপকথার মুখ নিষিদ্ধ কথায় মায়ের মন ভরে উঠল। নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পরিয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি। এরপর নিজের বুকে রূপকথার হাত চেপে ধরে কাতর গলায় বললেন। আমার পাগল ছেলেটাকে গুছিয়ে দিতে পারবে মা? রূপকথা মাথা উঁচু নিচু করল। সে এই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গোছাতে চায়। এই স্বপ্ন তার দীর্ঘ বছরের। সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনোদিনও পরিমাপ করতে পারবে না। সারফরাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুফিয়ান চৌধুরী মেয়ের হাসিমাখা মুখের পানে তাকিয়ে টিপটুনি কাটলেন। পরে কিন্তু কোনো বিচার নিয়ে এলে গ্রাহ্য করবো না, বলে দিলাম। কেমন বদমাইশ ছোকরার হাত ধরেছ তা কিন্তু আমরা সকলেই জানি। রূপকথা সারফরাজের পানে তাকিয়ে সরল গলায় বলল। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি। কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি। রেখা উঠে এসে মেয়েকে আগলে ধরে বলে উঠলেন। তোর খুশিতেই আমার খুশি মা। আমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছি, আমাদের সময় শেষের পথে। তোকে হাসি খুশি দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তুই যাতে ভালো থাকিস, খুশি থাকিস, সেই চেষ্টাই তোর বাবা আর আমি করব। রূপকথা রেখার গলা জড়িয়ে বলে উঠল। শুধু দোয়া করো মা, আর কিচ্ছু না। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল। তা কবে নাগাদ দিনক্ষণ ঠিক করলে আপনাদের সুবিধা হয়? সারফরাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল। অভিরূপ সুস্থ হলেই স্যার, ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না। ও আমার বন্ধু, ভাই, কাছের কেউ সব। ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না। সুফিয়ান চৌধুরী মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে রূপকথাকে বললেন। তুমি এখান থেকে কথা বলতে চাও সারফরাজের সাথে? তৎক্ষণাৎ রাজি হলো রূপকথা। সারফরাজকে ইশারা করেই এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো সে। এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে। কিন্তু আর যেতে পারল না সারফরাজ। রূপকথার অপার্থিব আগুনের ন্যায় সৌন্দর্য, মোমের পুতুলের ন্যায় নতুন রূপ সবকিছু চূড়ান্ত ঘায়েল করলো সারফরাজকে। সারফরাজের হৃদগতি তেজ হয়ে বুকে তোলপাড় শুরু হলো। শরীর ভার শূন্য হলো, মাথাটা কেমন ঘুরে উঠল। প্রশস্ত দেহে লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তে মুখ থুবড়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া, সঙ্গে কামাল নজরুল। আকস্মিক কি হলো কিছুই বুঝতে পারল না সুফিয়ান চৌধুরী। রেখা আর কুলসুম দৌড়ে পানি এনে সারফরাজের চোখে মুখে ছেটালো। রূপকথা ভয়ে ঘাবড়ে কেঁদে দেবার উপক্রম হলো। সারফরাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ, গায়ে চাপড় আর পানি ছেটানোর পবে মিনিট দশেকে পিটপিট করে চোখ মেলল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল। এই আগুন ঝড়ের সৌন্দর্য সহ্য করার ক্ষমতা আমার নেই কমিশনার সাহেব। সব আপনার কুবুদ্ধি। ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে। সুফিয়ান চৌধুরী মুখ লুকিয়ে হেসে মনে মনে বলে উঠলেন। এ তো শিরের উপরে শ্বাসের। এবার তবে চিন্তামুক্ত হয়ে গেল। বইয়ের রূপ দেখে কুপঘাত হলে সংসার কি করে করবি শালার বেটা। এ নাকি মাফিয়া গ্যাংস্টার। থু, নিকুচি করে তোর মাফিয়াগিরির উপরে বেটা বইয়ের নেওটা। রূপকথার কক্ষের দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথা। এই মানুষটার এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার। এতদিনে যেই সারফরাজকে সে দেখে এসেছে, চিনে এসেছে, সেই সারফরাজ আর এই সারফরাজের মধ্যে বিস্তার তফাৎ। রূপকথা তপ্ত শ্বাস ফেলে নরম গলায় শোধালো। এমন কেন করছো? কি হয়েছে তোমার? শরীর খারাপ? তোমার অসুখ করেছে? রূপকথার গলায় মাথা তুলে ওপরে তাকালো সারফরাজ। এরপর মিনমিন করে বলে উঠল। মনে বড্ড অসুখ করছে রূপকথা। মরণ ব্যাধি অসুখ। ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছে। আজকাল তারা কোনোভাবে আমার বশে থাকছে না। আমি বোধহয় আর বাঁচব না। নির্ঘাত নিষ্ঠুর মরণ আমার। রূপকথা কপাল চাপড়ে বলে উঠল।
বিয়ের জন্য তুমিই তো লাফা ছিলে, তাই না? মাথা অপনিস করলো সারফরাজ, এরপর বলল, শক্তি থাকলে এখনো লাফাতাম, কিন্তু শরীর কুলাচ্ছে না, হেলে দুলে পড়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে সারফরাজের হাত খপ করে ধরে রূপকথা বলে উঠল, কি ফাজলামো হচ্ছে এসব? পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছে নাকি আমায়? তোমাকে। তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সারফরাজ, এরপর বলল, নিজের শখের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে খুঁচলে মারে রূপকথা। তোমার বাবা আজ অমত প্রকাশ করলে সত্যি আমি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম। তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতে চাইছে না। আমার এই নার্ভাসনেস তোমাদের সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরণ যন্ত্রণার নেয়। আমি এখনো খুব ভয় পাচ্ছি। যতদিন তুমি দলিল রূপে আমার না হবে, ততদিন এভাবেই ভীত শঙ্কাগ্রস্ত থাকবো আমি। রূপকথা নিজের সরু দু হাত বাড়িয়ে সারফরাজকে নিজের বুকে টেনে নিল, এরপর পিঠে হাত বোলালো। সারফরাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেলল। এরপর নিজের সমস্ত ভয় ভীতি জড়তা কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে চোখ বুজে গুনগুন করে গাইল, তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, ছাড়িয়া যাইও না। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। সারফরাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসল রূপকথা। সারফরাজের জীবনে রূপকথার স্থান একদম পোক্ত। এখানে আর কারুর আধিপত্য নেই। সারফরাজের রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে। এর চাইতে বড় পাওয়ার জীবনে আর কি হতে পারে? এইভাবে কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর হাতের বাঁধন আগলা করলো রূপকথা। সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো, এরপর বলল, এখন স্বাভাবিক ঠেকছে? সারফরাজ ভারী গলায় বলল, নিচে চলো। বাসর করবো না? বলেই অবৈধ চাউনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফরাজ। রূপকথা দাঁত পিষে বলে উঠল, এখানে তোমার সাথে বাসর সারতে এসছি আমি? হ্যাঁ, বিয়ের আগে এসব কি পাগলের প্রলাপ বকছো তুমি? সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসির ঝুলিয়ে বলে উঠল, তোমার কন্ট্রোল চেক করলাম। আমার কন্ট্রোলের আগে নিজের কন্ট্রোল নিয়ে ভাবো, শেষে না অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করতে হয়। বলেই হনহন করে বেরিয়ে গেল রূপকথা। রূপকথার অপমানে মুখ পাকালো সারফরাজ, এরপর বলে উঠল, ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছে। ইস, আর তর সইছে না। এই অভিটা যত নষ্টের মূল। শালা বিছানা থেকে উঠতেই পারছে না। ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার। ধ্যাত। বিছানায় আতশোয়া হয়ে বসে আছে অভি। পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে ন্যালি। তার কাছে কিচ্ছু ভালো লাগছে না। অভিরূপের এমন ঘরবন্দি অবস্থায় তাকে বেশ পীড়া দিচ্ছে। ন্যালি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, হাঁটতে বের হবে আমার সাথে? আজকের ওয়েদারটা খুব সুন্দর। ন্যালির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল, এরপর ঘড়িতে সময় বুলালো। বিকেল 5:20 কিছুক্ষণ পরেই আজান হবে। একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না। অভিরূপ নিজের হাত ন্যালির পানে বাড়িয়ে বলে উঠল, টেনে নামাও আমায়। অভির সম্মতি পেয়ে ন্যালি যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অভিকে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দিল। বুকের গভীর ক্ষতগুলোয় অল্প অল্প মিলাতে শুরু করেছে। অভি এখনো জোরে কথা বলতে পারে না, সেই সাথে হাঁচি কাশি হলেও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ডক্টর বলেছে ভেতরের ক্ষত শোকাতে বেশ সময় লাগবে, আরও কিছুদিন তার রেস্টের দরকার। ন্যালি অভিকে নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। এরপর বাড়ির সামনে সরপেল সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহুদূর। যেতে যেতে অভি শোধালো, আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি ন্যালি? অভির কথা শুনে থমকে দাঁড়ালো ন্যালি। চলতে চলতে হাতের টান অনুভব করলো অভিরূপ। পেছন মুড়ে ঘুরতেই ন্যালিকে মাথা নত করে দাঁড়াতো দেখতে পেল সে। ন্যালির দুগাল বেয়ে মোটা মোটা অশ্রু করাচ্ছে। মানুষটা কি আদৌ জানি সে ন্যালিকে কতটা জুড়ে বাস করে? জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারল? অভিরূপ তো তার পুরো পৃথিবী জুড়ে বাস করে। অভিরূপহীন ন্যালির পথহারা পথিকের ন্যায়। ন্যালির প্রতিটা শ্বাস চলে অভির নামে। সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাদ, ন্যালি তো বেঁচেই থাকতো না। অভি সঙ্গোপনে এসে ন্যালির মুখোমুখি দাঁড়ালো।
প্রশস্ত হাতে নেলির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেলো। এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে নেলি, নয়তো ওই অবস্থা থেকে কেউ ফেরত আসে না। তোমার ভালোবাসার জোর অনেক। নেলি কোনো শব্দ আওড়ালো না, শুধু ফুপিয়ে কেঁদে চলল অভিরূপের বুকে। অভিরূপ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, সারফরাজকে টেক্কা দিয়ে আগে ভাগে যদি আমরা বিয়ের কাজ সেরে ফেলি তবে কেমন হয়? আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেললে আমার আত্মসম্মানে লাগবে না? জিনিসটা সহ্য হচ্ছে না ঠিক। আত্মসম্মান তো পরের আলাপ, পুশ আপ দিতে পারবি না শালা। আকস্মিক পুরুষালী কণ্ঠে হকচকে উঠল দুজনেই। পিছনে সারফরাজ দাঁড়ানো, গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়াআড়ি দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। অভি কপাল কুঁচকে বলে উঠল, সহ্য হলো না তোর? সব ঘেঁটে দিতে চলে এলি? কতদিন পর একটু হাঁটতে বের হয়েছি জানিস? সবগুলো দাঁত বের করে হো হো করে হাসলো সারফরাজ। এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল, এসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আয়, বাজেভাবে মরবি। তুই না মরলে আমি কেন মরবো? নাকি রূপকথা মেয়ে নয়? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো অভি। কপাল চলকাতে চলকাতে সারফরাজ বলে উঠল, যদি শুনিস আমি কখনো কারোর সামনে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েছি তখন কি করবি? অজ্ঞান? আর তুই? এ হতেই পারে না। এই আশ্চর্য আমার এই জীবনে তো কখনোই দেখিনি। আর তুই কি দুর্বল মন শরীরের মানুষ নাকি? তুই কোন দুঃখে জ্ঞান হারাতে যাবি? মানুষ তোকে দেখে জ্ঞান হারিয়েছে এটা বিশ্বাস করব, কিন্তু তুই কাউকে দেখে অজ্ঞান হয়েছিস এটা পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করব না। বেশ ওভার কনফিডেন্স নিয়ে উত্তর করলো অভিরূপ। সারফরাজ অভিরূপের মানে তাকে দুঃখের তাচ্ছিল্য হাসলো। এরপর বলল, রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি। কি লজ্জা! কমিশনারের দু চোখ সারাক্ষণ টিপ্পনি কেটে যাচ্ছে আমাকে। মানুষটা শ্বশুর কম অসুর বেশি। যাক, সেসব কথা। আমারই যদি এই অবস্থা হয়, এবার বোঝ তোর কি অবস্থা হবে। সারফরাজের কথাই ন্যালির হো হো করে হাসি পেল, কিন্তু হাসলো না। এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনল। অভি হা হয়ে পলকহীন তাকে রইল সারফরাজের পানে। অভিরূপের সামনে এগিয়ে এসে অভির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফরাজ। এরপর শার্টের কলার ঠিক করে দিতে দিতে কাজ চাপড়ে বলে উঠল, ভালোবাসা বড়ই সর্বনাশা রোগ বন্ধু। সে যাই হোক, তোকে দেখতে এসেছিলাম, ভালো আছিস দেখে ভালো লাগছে। তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোর জন্য বিয়েটা আটকে আছে। এত তো আর আবার সহ্য করা যাবে না। এমন ভং ধরে থাকলে তোকে ছাড়াই বাসর করতে হবে। বিয়ের অনুষ্ঠান আর কি। বলেই লম্বা লম্বা পা ফেলে পোস্তা নিল সারফরাজ। অভিরূপে যেন ঘরের মধ্যে আছে। সারফরাজ কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকছে না, শুধু কানে বেজে চলেছে সেই গম্ভীর স্বর, সকলের সামনে মুখ থুবড়ে অজ্ঞান হয়েছে আমি। অন্ধকার পাতাল ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকাঠের উপর শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্য চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এই পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে। বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিন রাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফোটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বোলালো রুদ্র। ক্লিন শেপের গ্লেজ ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়িগোপে ভরে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্র কোনোদিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়েই কাটাতে হবে এই নরকতুল্য বন্দিশালায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগেই খুলে গেল ভারী দরজাখানা। তাতে অল্প আলো প্রবেশ করল রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোক রশ্মি সয়ে নিতে পারল না রুদ্রের চোখ। কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলা তাকে দেখতে আসেনি। এসপি অমিত মাহমুদ শুধু রাতের বেলায় এসেই খাবার দিয়ে যায়। খুদাই রুদ্রের নিজের অহমিকায় দেখানোর ফুসরতটুকু পায় না। লোভী জীবটা খাবার দেখলেই কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ের সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসল। ধীরে ধীরে আলোকিত হলো চারপাশ। রুদ্রের কক্ষের দরজা খুলে ঢুকলো মানব। অধিক আলোর চোখ মুখ খিচে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছুটা সময় গড়াতেই ধীরে ধীরে চোখ মেলল। সামনে সারফরাজ দাঁড়ানো,
কঠিন মানবের মুখখানা কেমন অদ্ভুত তাচ্ছিল্য আসে। রুদ্ররাজ সারফরাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সারফরাজ, বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্ধু জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকুতি ভরা অনুরোধে সারফরাজ শব্দ তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই আকুতি বিনতিটা আমার মা কয়বার করেছে তোদের কাছে? 1 মাসেই হাঁপিয়ে গেছিস? তাহলে আমার মাঝে 19 বছর থাকলো তার বেলায়, বাকি 18 বছর 11 মাসের হিসাব কে দেবে? তোর মরা দাদা? নিজের পূর্ব অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরিয়ে পড়া পায়ে ঝনঝন শব্দ তুলে সারফরাজের সামনে এসে দাঁড়ালো। সারফরাজের 2 হাতে নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও, অ্যাট দিস মোমেন্ট। আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফরাজের সাথে ধস্তাধস্তি শুরু করলো রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফরাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ের শার্টে টেনে টুনে ঠিক করতে করতে সারফরাজ বলে উঠল, তুই মরে গেলে আমার বৈচারিক সত্তা কাকে দেখাবো আমি? তাছাড়া আগামী মাসে আমার বিয়ে, দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখেই মরবি ব্যাস্টার্ড? সারফরাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফরাজ বাঘা হেসে বলল, খুব হিংসা হচ্ছে না? এত বড় ডক্টর, এত টাকা, ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না। আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস, তুই তোর সামনের লেজখানা কেটে ফেল। বেকার জিনিস, কোনো দাম নেই। ওকে দেখতে পুরো পাগলের মতো লাগছে, গায়ের গন্ধে মাছি ভনভন করছে। রাস্তার পাগলিও তোকে লাইক করবে না এখন। সে হারা হেরেছিস আমার কাছে, তোর দাদার ছাইতেও করুণ পরিণত হলো তোর। আফসোস, বড় আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রের চুলের গোছা চেপে ধরল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করব যে মরতেও পারবি না, আবার তিক্ততার গ্লানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র, তুই আমারও সম্পর্কে খোঁজ না নিয়ে ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম, আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো। আপাতত জেনে রাখ আমি একটা জানোয়ার। কথাগুলো বলেই রুদ্রের চুল ছেড়ে দিয়ে একটা খাবারের বক্স টেবিলে ছুঁড়ে বলে উঠল, এরপর থেকে আরো কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে গায়ে চর্বি জমছে, নতুন শার্ট নোংরা হাতে ধরে খুঁচকে ফেলেছিস। তোর বিজনেস প্রফিট থেকে এই টাকা কেটে নেব আমি। আগামী মাসের প্রথম শুক্রবার সারফরাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ হয়েছে। অভিরূপ এখন অনেকটাই সুস্থ। রূপকথার জেদ ধরেছে যেহেতু বিয়ে আর বেশি সময় নেই, তাই আগে ভাগেই কেনাকাটা শুরু করবে সে। সারফরাজ এই বিষয়ে আরও এক কাঠি ওপরে। ঢোলের বাড়ি পড়া মাত্রই নেচে উঠেছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে। রূপকথা ঠোঁট উল্টে পাত্তা না দিয়ে জানিয়ে দিয়েছে সে এখান থেকেই কেনাকাটা করবে। রূপকথার জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, ন্যালি আর সারফরাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফরাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন, লাল পরো, লাল। রূপকথা চোখ মুখ কুঁচকে বলে উঠল, উফ, বেশি কথা বলো না তো, এখন আর কেউ লাল টাল পরে না, এখন ওসব ব্যাকডেটেড। সারফরাজ ভুরু সরু করে বিস্ময়ে শোধালো, তুমি আমাকে ইনডাইরেক্টলি রুচিহীন বললে? হ্যাঁ বললাম, এবার মুখ বন্ধ করে আমাকে শাড়ি চুজ করতে দাও, নয়তো বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল এর কথা শুনে বুক চেপে সারফরাজ অভিরূপ আর ইয়ংকেও আদেশ দিল, বেনারসি পড়লে সবগুলো দোকানে সাদা শাড়ি এনে ওকে কব্বর দে, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারে। বউয়ের চাইতে শ্বশুরের মুড সুইং ঘন ঘন হয়, এদের মুড সুইংয়ে আমার জীবন তেজপাতা। প্লিজ গো গো। সুফিয়ান চৌধুরীর বাংলোখানা আজ বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারপাশে ঝিকমিক আলোর সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলো এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরের হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদূরে সাউন্ড বক্সে বাজছে আজ কনের গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যবস্থা তারা।
বাংলোর চারিপাশে কড়া পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছে বড় বড় পুলিশ কর্মকর্তা আর উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চির হাতা খুন্তি নেড়ে নেড়ে রান্না করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশেই চটপটি, ফুচকা, আইসক্রিমের স্টল। মন চাহিবা মাত্রই হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলকে দেখলেই মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটা রূপকথার হাতে সুনিপুণভাবে মেহেন্দির ডিজাইন আঁকছে। শেষ মুহূর্তে শোধালো, ভাইয়ার নাম লিখবো? রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেয়েই দক্ষ হাতে পদ্মফুলের ডিজাইন এঁকে তার উপর লিখে দিল সারফরাজ। রূপকথার কোনোই পর্যন্ত ভরে 2 হাতে মেহেন্দি পড়েছে। ন্যালি আগে মেহেন্দি পরে সেজেগুজে পরিপাটি। সব কিছু ঠিক থাকলে এতদিন অভিরূপ আরও তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এসব নিয়ে ন্যালির কোনো মন ভার নেই। রূপকথা সারফরাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দেই ন্যালি আত্মহারা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুজিয়ে রেখা শিউলির আগত মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশ্রণের শাড়ি পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটাও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সব কিছু ছাপিয়ে বেদনায় মূর্ছে উঠছে সুপিয়ান চৌধুরীর বুক। যেই মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়েই আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা হবে না। এই বৃহৎ বাংলো ঘরে একাকী সময় কাটাতে হবে 2 প্রবীণার। ডাইনিং টেবিলে সুপিয়ান চৌধুরীর পাশের চেয়ারে খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না, মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমোসা এনো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে আর কেউ বলবে না। মাথা টিপে দিব বাবা, খুব ধকল গেছে, কি একটু লেবু শরবত খাবে? আচ্ছা, আদরের মেয়েহীন এত এত ফাঁকা স্থান কি দিয়ে পূর্ণ করবেন তিনি? সুপিয়ান চৌধুরী ভাবনার মাঝেই আমজাদ হায়দার আর এসপি অমিত মাহাতো এলেন। আমজাদ সুপিয়ানকে ডেকে বলে উঠলেন, সে কি ভাইজান, আপনি এখানে একা একা কি করছেন? আকস্মিক পরিচিতি গলার নিজেকে কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। সঙ্গোপনে চোখের কোণে জল মুছে বলে উঠলেন, আরে তোমরা? আবির মাহাতো বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাদের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে ছোট্ট বুকটায়। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাঁসফাঁস অনুভূতি হয়, এটা তার চাইতেও আর কি ভালো জানে। আবির মাহাতো তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এদিকটায় আসুন। রূপকথাকে স্টেজে আনতে হবে। ওদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধ্যান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখে আবিরের স্ত্রীকে আদেশ করলেন, রোজই যাও তো বোন, গিয়ে রূপকথাকে স্টেজে তোলার ব্যবস্থা করো। সুফিয়ান চৌধুরীর আদেশ পেতেই দ্রুত পদে ছুটে গেল রোজি। বাংলোর বাগান এরিয়ায় বিশাল ফাঁকা জায়গাটায় নান্দকীয় স্টাইলে সাদা ও হলুদ তাজা ফুলের সমাহারে সাজানো হয়েছে হলুদের স্টেজ। সারপ্রাইজও তার ব্যবসায়িক বন্ধু অভিরূপ ইয়ং। ডালা ভর্তি হলুদ, বিভিন্ন গিফট, চকলেট, কেক আর বিশাল বড় এক সাদা গোলাপের গুচ্ছ নিয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো। স্টেজে রূপকথা নেই। রূপকথা আজ কিভাবে সেজেছে তা দেখার জন্য সারপ্রাইজের মন দুরু দুরু করে কেঁপে উঠল। হাত পা কেমন শিরশির করছে। অভিরূপ টের পেল সারপ্রাইজের মতিগতি। সে ফিস ফিস করে বলে উঠল, ভরা জনসম্মুখে আমাদের মান সম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে পাশের ড্রেনে ফেলে রেখে চলে যাব। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারপ্রাইজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়। আবিরের স্ত্রী রোজি, ন্যালি আর রূপকথা। ন্যালির পরিচিতি বিশেষ বন্ধুর লাল স্বামীচাই নিচের গান বাজতে বাজতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারপ্রাইজকে দেখে থমকে গেল সকলে। রূপকথা অবাক নয়নে অনিমেষে দেখল তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুদ্ধ পাঞ্জাবির উপর হলুদ কোটি পরেছে সারপ্রাইজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদুরের নাক, লালচে ঠোঁট, পরিচিতই ভরসা যুক্ত হাসি আর গভীর নীল চোখ।
রূপকথা সারফরাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল। এরপর বলে উঠল, শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছ। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন প্রশান্তির হাওয়া বইছে। শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান, মেরা সাইয়া সুপারস্টার। রূপকথা আগে এই গানের ডান্স স্টেপে শিখে রেখেছিল। সেই প্রশস্ত হেসে সারফরাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করল সারফরাজ। রূপকথা আজ কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনারাঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টায়রা, হাতে শুভ্র গোলাপ আর বেলির কলিয়া, গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা। চোখ দুটো জাদুকরী অঙ্গভঙ্গি করে নেচে নেচে গান গাচ্ছে রূপকথা। সারফরাজের মনে হলো এটা রূপকথা না, পরিদেশের ছোট্ট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফরাজ অমায়িক মুগ্ধ হেসে রূপকথার পানে হাত বাড়ালো। সেই হাত আলতো করে চেপে ধরল রূপকথা। হাতের ফুলের গুচ্ছ অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে করে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফরাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদের বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেল। সারফরাজের হলুদ মাখানো শেষ হতেই হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফরাজের পুরো শরীর মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি, মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছুড়ি। সুযোগ পেতেই উপস্থিত সবাইকে হলুদ মাখানো ন্যালি আর তাদের বন্ধুরা। অভিরূপকেও ছাড় দিল না ন্যালি। বেচারা অভিরূপ পেরে উঠল না ন্যালির সঙ্গে। শেষমেশ সে ন্যালিকে নিজের সাথে চেপে ধরে নিজ গালে হলুদের ন্যালির নাকে মুখে লাগিয়ে অভিরূপ বলে উঠল, খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নেব আমি নেলি হায়দার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলেই চোখ টিপে দিল অভিরূপ। অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়লো ন্যালি। এরপর দৌড়ে পালালো। ন্যালি যার বানে তাকে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল, মাথায় নষ্ট করে দিল মেয়েটা। উফ, কি গরম লাগছে। রেখা আর সুফিয়ান এসে সারফরাজ আর রূপকথার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আর কিছু ফল খাওয়ালেন। সারফরাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্যরসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই, যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফরাজের হৃদয় ধক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না না, এত বড় অপরাধ সারফরাজ কিছুতেই করতে পারে না। বিবেকে দগ্ধ হয়ে সারফরাজ সুফিয়ান চৌধুরীর দুই হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনোই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকব। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনার কাছেই থাকবে। নিজ স্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার আমার নেই। সুফিয়ান কিছুক্ষণ নীরব রইলেন। এরপরে চেনা পরিচিত সেই প্রশস্ত হাসি ঠোঁটে লেপে চোখ পাকিয়ে ধমকে উঠলেন, ঘর জামাই থেকে ফ্রিতে খাবার ধান্দা করতেছিস অত ছাড়া? সারফরাজ মাথা দোলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠল, ঠিক আছে, কবুল করে নিলাম, ঘর জামাই মোবারক হোক। সারফরাজ হাতের আজলায় মুখ মুছে বলে উঠল, আমিন। আজ শুক্রবার, পবিত্র ও মহিমান্বিত একদিন। শুধু তাই নয়, আজ এক বিশেষ দিনও বটে। আজ সারফরাজ আর রূপকথার বিয়ে। বিভিন্ন চড়াই উতরার আর টানাপোড়েনে এর ঢেউ মারিয়ে আজকে এই পবিত্র দিনে তারা এক হতে চলেছে। মিলিত হতে চলেছে দুটি আত্মা, দেহ। দীর্ঘ যুগের প্রতীক্ষার পর আজ অবসান হলো সমস্ত অপেক্ষার। এবার শুধু হৃদয় উজাড় করে ভালোবাসার পালা, একজন আরেকজনকে প্রাণ দিয়ে আগলে নেবার পালা, এবং সবশেষে সমস্ত ভয়ঙ্কর অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা। ঢাকার গল্ফ ক্লাবে সন্ধ্যাটা আজ যেন একটু অন্যরকম। সবকিছু একেবারে স্বপ্নের মতো। চারিদিক জুড়ে নরম আলোয় মিটমিট সৌন্দর্য। গল্ফ ক্লাবে গাছগুলোতে ঝুলছে ক্রিস্টান লন্ডন। চারিপাশে মলয়াম শীতল বাতাসের তাজা ফুলের সুবাসে ভরে আছে। বিশাল সবুজ মাঠে চারিধারে সারি সারি বাহারি ফেয়ারি লাইটের জ্বলছে। দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। গল্ফ ক্লাবের প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলের
মোটা একটি রাজকীয় ছাউনিযুক্ত গেট, যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছে পরিপাটি পোশাকে, হাসি মুখে। আর সকলের মুখে প্রশস্ত হাসি। ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পরেছে ধবধবে সাদা পাঞ্জাবি, আর ইয়ং ছেলেপেলে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট আর মেরুন নেকটাই। মহিলাদের কোনো ড্রেস কোড নেই, কারণ তারা ধরাবাঁধা নিয়মে চলতে নারাজ। সূর্যের আলো ডুবতে ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান, নারী, রমণী, বাচ্চা সবাই নিজেদের বাহারি রাঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গল্ফ ক্লাবের ভেন্যুতে। দূরে নরম সুরে বাজছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণে রোমান্টিক সুর। মাঝে মাঝে হালকা আর উচ্চস্বরে হাসির শব্দ মিলে যাচ্ছে বাতাসে। চারপাশে পরিপাটি ঝা চকচকে আভিজাত্য দেখে মনে হচ্ছে এ কোন রূপকথার রাজ্য। ক্লাবের লেকের ধারে সাজানো রয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল। সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি। মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টানালো ঝাড়বাতি। সাদা ফুলের তোড়ায় ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো। খাবারের টেবিলে কাচ্চি, বোরহানি, ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো। ধীরে ধীরে অতিথি সমাগম বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন আনন্দ আর ধরছে না। সাদা শার্টের ওপর কালো কোটি জড়ানো ওয়েটারগুলো আজ ভীষণ ব্যস্ত। এক মুহূর্ত পলক ফেলবার সময়টুকুও নেই আজ তাদের। চারিপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ কমিশনের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর বর তার ক্ষমতার কথা তোলাই থাক। এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত মেহমানদের আতিথ্যতা করছেন। কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, সবকিছু সাজানো গোছানো। সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহতাবের সামনে এসে দাঁড়ালো সুফিয়ান চৌধুরী। এরপর তপ্ত শ্বাস ফেলে ঠোঁটে চিচিরে প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবির হাত গোটাতে গোটাতে বলে উঠলেন, বুঝলে আবির, আর যা কিছু হোক, জামাই আমার মনের মতো হয়েছে। কত জন্ম তপস্যা করলে এমন জামাই মিলে জানো? মুচকি এসে আবির উত্তর করলেন, না স্যার, জানি না, আপনিই বলুন। সুফিয়ান চৌধুরী শব্দ করে হাসলেন। এরপর বললেন, হাজার জন্ম আবির, খাটে হিরে পেয়েছি আমি, সে আমার মন পড়তে জানে। এর সাথে বেশি পরের ছেলের থেকে আর কি আশা করা যায়? কিন্তু মনে রেখো, আমার মতো লাকে শ্বশুর তুমি কখনো হতে পারবে না। তবুও তোমার জন্য দোয়া করি এমন হতচ্ছাড়া তোমার মেয়ের জীবনেও আসুক। বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা এখনো পাল্লার থেকে ফেরেনি। ওই দিকটায় তাকে একটু নজর রাখতে হবে। কোনো ঝামেলা হলো কিনা দেখার প্রয়োজন। সুফিয়ান চৌধুরী যাবার পানে তাকে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আপনি আজীবন এভাবেই হাসুন স্যার, আপনার হাসিতে পুরো পৃথিবী হাসি। গল্ফ ক্লাবের ভেন্যুই বড় বড় উচ্চপদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে আছে। সেই সাথে প্রশাসনের লোকের গিজগিজ করছে চারপাশ। কিন্তু কেউ নিজের প্রফেশনদারি দেখাতে আসেনি আজ। সবাই এসেছে অতিথি হয়ে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়াতে। রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট। রূপকথার গায়ে জড়িয়েছে অফ হোয়াইট জামদানি, আঁচলে আর জমিনে ছোট্ট ছোট্ট কারুকাজ। শাড়িটা পছন্দ করেছে সারফরাজ। পছন্দ করেছে বললে ভুল হবে, একদম নিজে গিয়ে জামদানি কুটি থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে। শাড়িটার সৌন্দর্যে রূপকথার চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে, এটাই শুধু ভেবেছে রূপকথা। শাড়ির আঁচলে বর্ডারে সুন্দর করে সারফরাজের নাম লেখা। সারফরাজ পই পই করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী মেখে রূপকথার অনিত্য সৌন্দর্য ঢেকে দেওয়া না হয়। যতটুকু না করলেই নয়, ততটুকুই যেন হয়। যেই নারী এমনিতেই স্বর্গের অপ্সরা, তার কাছে তো কৃত্রিম প্রসাধনীর সৌন্দর্য ফিকে। সারফরাজের হুমকি মাথায় রেখে ভীতু হাতে সাজিয়ে চলেছে আর্টিস্ট। কারণ নামমাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফরাজ। শুধু তাই নয়, বইয়ের সৌন্দর্য দেখে বাসরের মুটে চলে গেলে আর্টিস্টকে সারপ্রাইজ হ্যাপি জার্নি উপহার দেবে। এসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড়। রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের পোলে লাগিয়ে নিখুঁত ব্লেন্ডিং করলো। চোখের পাতায় স্মোকি আইশ্যাডো, মোটা করে কাজলের প্রলেপ, দীর্ঘ আইলাইনার, ব্লাশ, হাইলাইটার, ঠোঁটে নোট লিপস্টিক।
আর কপালে ছোট্ট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট। এরপর অভিনব কায়দায় সাদা গোলাপের গুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানলো। দীর্ঘ কম্পিত তপ্ত শ্বাস ফেলে নেলি সোজা হয়ে দাঁড়ালো। এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে উঠল, কলিজা গলায় উঠে গেছে, নিন পানি খান। ভয়ার্ত চোখে নেলির পানে তাকিয়ে পানি নিল মেয়েটি। এরপর ঢক ঢক করে গলায় চালান করে বলে উঠল, হুমকিটা কি সত্যি ছিল আপু? নেলি অল্প দুষ্টু হেসে বলে উঠল, এই মেয়ের বিষয়ে যা বলবে সব সত্যি, প্রাণাধিক প্রিয় তো, এই জন্যই সব কোনো কিছুই পরোয়া করে না। আসছি। রূপকথা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখল। এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো। রূপকথার ওড়না, ব্যাগ সবকিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল নেলি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেলে সুফিয়ান চৌধুরী গালি দিতে দিতে মুড নষ্ট করে ফেলবেন। রূপকথার শাড়ির সাথে মিলিয়ে নিজের শেরবানু বানিয়েছে সারফরাজ। সেটা গায়ে জড়াতেই চেহারায় কেমন রাজকুমারদের মতো লাগলো। ক্লিন শেপ গাল দুটো আরেকটু চকচকে হলো। বরাবরের ন্যায় সিলিকন ব্ল্যাক চুলগুলো পরিপাটি করে আছড়ে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে রোলেক্সের নিউ অডিশন দামি চেনওয়ালা ঘড়িখানা হাতে পড়ল। ড্রেসিং টেবিলের ওপর থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষের বাইরে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে অপেক্ষা করছে মায়া। সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দে ওপরে তাকালেন তিনি। রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি ধরে, ঠিক যেন গাম্ভীর্য ভরা কর্নেল সাহেব। সারপ্রাইজকে বরবেশে দেখে চোখের জল ছেড়ে দিলেন তিনি। এরপর দেয়ালে ঝোলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালেন, তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে, অথচ ছেলের বিয়ে, বউ নাতি পুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল তোমার। সারপ্রাইজ ধীরে ধীরে নেমে এসে মায়ার কাঁধে হাত রাখল। এরপর ডাকলো, মা। মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন, চল, দেরি হয়ে যাচ্ছে। মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করলো সারফরাজ। বিমর্ষ মুখে একাকী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং। সারফরাজ ইয়ং এর সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে উঠল, লুইসকে খুব মনে পড়ছে বুঝি? নিজেকে আর শক্ত বাঁধনে ধরে রাখতে পারল না ইয়ং। তার ভাষাহীন ঝাপসা চোখ গড়িয়ে মোটা মোটা জল গেল। অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঢোক গেল সারফরাজ। এরপর বলে উঠল, আমাকে কেন হসপিটালে মেরে ফেললে না ইয়ং? এই কঠিন অসহনীয় অপরাধবোধ তো আমায় বাঁচতে দিচ্ছে না। প্রতি মুহূর্তে মরছি আমি। এসব দেখার জন্য কেন বাঁচালে তোমরা আমায়? আজকের এই দিনে এসব অলক্ষণের কথা না বললে তোর যাত্রা শুভ হচ্ছে না নাকি? আকস্মিক অভিরূপের প্রশ্নে সামনে তাকালো সারফরাজ। এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মিথ্যা কোথায় বলছি? অভিরূপ তারা দেখিয়ে বলল, এসব অর্থহীন আলাপ অন্য এক সময় করা যাবে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। সারফরাজের সামনে এগিয়ে এসে মায়া ইতস্তত করে বলে উঠল, বলছিলাম কি? সারফরাজ তাচ্ছিল্য এসে বলে উঠল, আমি জানি মা তুমি কি বলতে চাইছো। ভাইপুর জন্য মনটা খুব কাছে, তাই না? চিন্তা করো না, বিয়েটা অবশ্যই সে উপস্থিত থাকবে, নয়তো কলিজায় আগুন ধরবে কি করে? কনেপক্ষ গেট ধরার জন্য ফিতা বেঁধে অপেক্ষা করছে। এখন এই বরপক্ষ এলো বলে নালে একদম গেটের সামনে। দর কষাকষির ক্ষেত্রে তার উপর আর কারোর স্থান নেই। আজ লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে, নয়তো বউ পাবে না সারফরাজ। অল্প সময়ের মধ্যেই বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ, ইয়ং, নজরুল। গাড়িতে রইলেন মায়া আর সারফরাজ। কামাল আগেই নেমে গেছে। অভি নেয়ালির চোখ টিপ মেরে বলে উঠল, ওই হই, আরে আসমানের হুর জমিনে কি করছে? নাকি আমি চোখে ফুল দেখছি? ভুল জায়গায় চলে আসিনি তো? রূপের ঝলক চোখ তো অন্ধ হয়ে যেতে চাইছে ওর পরই। নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাজকলা দেখালো ন্যালি। এরপর মিহিস্বরে বলে উঠল, এসব মিষ্টি কথায় হচ্ছে না আজ, লাখ টাকা ফেলো তবেই ছাড়া হবে গেট। টেবিলের ওপর থেকে একটা মিষ্টি তুলে নিল অভি। এরপর সেটা মুখে পুরে বলে উঠল, 1 লাখ টাকায় কটা শূন্য থাকে 1 সেকেন্ডে বললে এক্ষুনি ক্যাশ দেবো। ন্যালি শূন্য গুনতে গিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে উঠল, আমার ম্যাথ সেন্স যাচাই করতে এসেছো? আরে না, তা হবে কেন? তো তো বলো শূন্য কয়টা? শূন্য যে কয়টাই থাকুক,
পটাপট টাকা ফেলে ভেতরে ঢোকো, নইলে এখানেই সারা রাত দাঁড়িয়ে মশার কামড় খাও। ইয়ং এগিয়ে এসে একটা বক্স দিল ন্যালির হাতে। বড্ড ভারী তা। ন্যালি টেবিলের ওপর রেখে সেই বক্স খুলল। বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা। সন্ধিয়ান চোখে অভিকে একবার পরখ করলো ন্যালি। কেমন ওপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি। শ্যামবরণ বদ পুরুষটাকে একদম ভরসা হলো না ন্যালির। তাই সে উপস্থিত এক মেয়ের হাতে একটা বান্ডিল তুলে দিয়ে বলে উঠল, পেট মোটা কালো চশমাওয়ালা যে লোকটা খেই করে বসে বসে হাসছে আর দই খাচ্ছে, উনি দুদকের চেয়ারম্যান। তাকে নিয়ে এই বান্ডিল দেখিয়ে বলবি এসব আসল না, নকল টাকা। যদি বলে নকল, তবে এদের সবগুলোকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবি। পুলিশ নিয়ে তারপর এখানে এসে দাঁড়াবি, বুঝলি? মেয়েটি সম্মতি জানিয়ে দৌড়ে গেল। মেয়েটি বান্ডিল নিয়ে দৌড়তেই অভিরূপ পরিমরি করে বলে উঠল, আরে বোকামে মজা করেছি। তুমিও না, মাত্র কয়েকটা টাকার জন্য এসব থানা পুলিশের কি দরকার? দাও দাও এসব খেলনা টাকা। দুষ্টুমি করেছি তোমার সাথে। তুমিও না সবকিছুতে সিরিয়াস, সিলি গার্ড। বলেই হো হো করে হাসল। এদিকে অধৈর্য সারফরাজ আর গাড়িতে বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে ন্যালির সামনে এসে দাঁড়ালো। এরপর হিস করে বলল, মাছি মারা ভঙ্গিতে ন্যালিকে বলে উঠল, ওসব মস্তানি আজ এখানে চলছে না দুলাভাই। হয় লাখ টাকা ঢালুন, নয়তো রাতভর বসে থাকুন। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁটের দাঁত কামড়ে চোখে চোখকে কি যেন বলল। মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ। এরপর ফিসফিস করে ন্যালিকে বলে উঠল, তোমাকে মানাতে পারছি না বলে সারফরাজ আমাকে দুর্বল পুরুষ উপাধি দিচ্ছে। নিজের প্রেমিককে ভরা মজলিসে এভাবে বেজ্জতি করতে খুব মজা লাগছে বুঝি। গেট ছেড়ে দাও পাজিমে। ন্যালি ঠোঁট উল্টে বলল, আমি এসব বুঝি না, তুমি টাকা দাও। বাধ্য হয়ে সারফরাজ নিজে ব্ল্যাক কার্ডে ন্যালির হাতে তুলে দিয়ে বলে উঠল। কাঠখানা হাতের মুঠোয় চেপে ন্যালি কেঁচি এগিয়ে বলে উঠল, এসব পচা কথা বলে না দুলাভাই। এই নিন কাচি, এক্ষুনি বইয়ের কাছে যান। হায় হায়, সময় নাই তো। সারফরাজ ঘ্যাচাং করে ফিতে কেটে অভিরূপকে দেখে নেবে এমন শ্বাসে ভেতরে ঢুকলো। সারফরাজ ঢোকা মাত্রই বর বরণের সকলেই দৌড়ে এলো। এরপর চারিধারে ধ্বনি উঠল, বর এসেছে, বর এসেছে। রজনীগন্ধা বেলি আর লাল গোলাপের ছাওনার তলায় দুরু দুরু বক্ষে বসে আছে রূপকথা। সমস্ত ভয় আজ বুকের ওপর জেঁকে বসেছে। কম্পিত শিহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে চাচ্ছে। হাত পা বরফ তুলল। চিরচেনা মানুষটার আজ বৈধভাবে তার হতে চলেছে। ভালোবাসা মিশ্রিত শিহরণে শরীর অসাড় হতে চলেছে। এই ভয়াল অনুভূতির নাম কি রূপকথা জানে না। সে শুধু জানে একটু পরেই সারফরাজ শুধু তার একান্ত ব্যক্তিগত পুরুষ, স্বামী, ভালোবাসার মানুষ, ভরসার কেন্দ্র আর সেভিয়ন। ছাদনাতলার চারিপাশে পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা। সামনে ফুলের পর্দা। রূপকথাকে ঘিরে বসেছে ন্যালি আর তার বন্ধুরা। দাঁড়িয়ে আছে রেখা, আবিরের স্ত্রী রোজি শিউলি। পর্দার একপাশে সারফরাজ, অভিরূপ, ইয়ং, নজরুল আর সারফরাজের বন্ধু। কাজী কাবিনের কাজ আগেই শেষ করেছে। এরপর বরকনে দুজনেরই স্বাক্ষর নিলেন। এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। রূপকথাকে ফেলে সারফরাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ অবাক চোখে সুফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখল। এরপর শব্দহীন কেঁদে বলে উঠল, আমি কিন্তু ধন্যবাদ দেব না, বলে দিলাম। সুফিয়ান চৌধুরী সারফরাজের পিঠ চাপড়ে বলে উঠলেন, বাবারা সন্তানের থেকে কখনো ধন্যবাদ প্রত্যাশা করে না। তোর জন্য আমার হাজারো দোয়া। তুই সুখী হ বাবা। বলেই সারফরাজকে বুকে টেনে নিলেন সুফিয়ান চৌধুরী। কাজী নিজের সমস্ত কাজ শেষ করে সারফরাজকে শোধালো, রামপুরা বিলাসী সুফিয়ান চৌধুরীর একমাত্র কন্যা রূপকথা চৌধুরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে আপনি রাজি আছেন বাবা? থাকলে আলহামদুলিল্লাহ কবুল বলেন। কাজীর কথায় রূপকথা কেঁপে উঠল। রেখা রূপকথাকে আগলে নিয়ে ভরসা দিলেন। সারফরাজ সময় অপচয় না করে দ্বিতীয়বার না ভেবে সজোরে বলে উঠল। কাজী সম্মতি পেয়ে রূপকথাকে শোধালো, সম্মতি থাকলে কবুল বলুন মা। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। শরীর জমে যাচ্ছে। চোখ বুজে ক্লান্তিতে ঘুম পাচ্ছে। মায়া রূপকথার মাথায় হাত বুলিয়ে শোধালেন,
আরও সময় লাগবে বাবা। রূপকথা নাবোধক মাথা দোলালো, এরপর বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তেই হাততালি আর সিটিতে মুখরিত হলো চারিপাশ। সারফরাজের বন্ধুরা ভিক্টোরি উইন সাইন দেখালো সারফরাজকে। সামনে থেকে সরানো হলো ফুলের বেড়া। প্রথমবারের মতো বধূ বেশে রূপকথার সৌন্দর্য উপভোগ করলো সারফরাজ। মাথায় লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে রূপকথা। অন্যার ফাঁক গলিয়ে কম্পিত অধৈর্যরা পরিলক্ষিত হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে হালাল অধিকার থেকেই রূপকথার ঘোমটা তুলল সারফরাজ। ঘোমটা তুলতেই লজ্জায় আরেকটু আড়ষ্ট হলো রূপকথা। মদিন পল্লব আর গোলাপের সম ঠোঁট সারফরাজের সারা শরীরে শিহরণ জাগালো। এই বুঝি তার মরণ হলো। সারফরাজ রূপকথাকে নরম গলায় ডাকলো। রানী সাহেবা। কিঞ্চিত মাথা তুলে চোখ মেলালো সে। এরপর নুয়ে পড়া লাজুকলতার ন্যায় সারফরাজের পানে অনিমেষ তাকালো। রূপকথার কাজল কালো চোখে সারফরাজ খেই হারালো। মুগ্ধ হয়ে বলতে চাইলো অনেক কিছু, কিন্তু কিচ্ছু বেরোলো না লালচে ঠোঁট গলিয়ে। শুধু অস্পষ্ট স্বরে আওড়ালো, মাশাআল্লাহ। রূপকথা আর সারফরাজকে পাশাপাশি বসানো হলো। ন্যালি একটা বৃহৎ আয়না এনে সারফরাজের হাতে দিল। আয়নায় দুজনকেই দেখা যাচ্ছে। ন্যালি দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, আয়নায় কি দেখা যায় দুলা ভাই? সারফরাজ আয়না থেকে চোখ তুলে রূপকথার পানে নজর নিবদ্ধ করলো। এরপর রূপকথার কপালে উষ্ণ চুমু এঁকে চোখে চোখ রেখে ঘোর লাগা স্বরে জবাব দিল, আমার জীবন, আমার মরণ, আমার জ্বালাতুন্নেসা, আমার রাজ্যের ক্ষমতাধর নারী। সারফরাজ আর রূপকথার আনন্দ ঘন বিয়ের পুরো জাঁকজমকপূর্ণ মুহূর্ত খুব কাছ থেকে দেখল রুদ্ররাজ। বাকি 5 জন মানুষের মতো সেও আজ এই মনোমুগ্ধ বিয়েতে অতিথি। আজ তার পায়ের কোনো শিকল নেই, নেই কোনো পাহারাদার বা জোরপূর্বক আটকে রাখার প্রয়াস। আজ কেউ তাকে চোখে চোখেও রাখছে না। তাকে নিয়ে যেন কারুর মাঝে কোনো ভাবান্তরই নেই। রুদ্রের মনে হলো এখানে সে এক অযাচিত বেমানান। সারফরাজ রুদ্রকে প্রলোভন ছুঁড়েছে। যদি আজ রুদ্ররাজ এখান থেকে পালাতে পারে তবে সে চিরজীবনের জন্য সারফরাজের হাত থেকে মুক্তি পাবে। রুদ্ররাজ পালালো না আজ। সারফরাজের খুশি, প্রাপ্তি, জয় সবকিছু দেখে তার মনে হলো তার নিজের জীবনটা বড্ড অর্থহীন। এতদিন অন্ধকারে গা ভাসিয়ে চূড়ান্ত ভুল করেছে সে। সারফরাজ সব দিকেই জয়ী, অথচ সে হেরে গিয়ে মুখ থুবড়ে পতিত হয়েছে সারফরাজের পদতলে। শেষ চেকমেট সারফরাজই দিয়েছে। তেজি, দক্ষ, সুকৌশলী সারফরাজের কাছে রুদ্র বড্ড অপক্ষ হাতের কাঁচা খেলোয়াড়। মায়া চৌধুরী বিশেষ খাতির করে রুদ্রের প্লেটে মুরগির লেগ পিস, ভালো ভালো মাংস তুলে দিয়েছে। সেগুলো গিলতে মরণ যন্ত্রণা হয়েছে তার। যে মানুষটি সব ভুলে তাকে এভাবে যত্ন করলো, সেই মানুষটিকেই এতদিন সে অবর্ণীয় অসহনীয় কষ্ট দিয়েছে। বারবার মানুষটির মুক্তির আকুতি জানিয়েছে কাতর গলায়, অথচ রুদ্র কানেও তোলেনি তা। নিষ্ঠুরের মতো প্রতি মুহূর্তে তাকে ভীত করেছে নিজের কুৎসিত রূপে। আচ্ছা, এতদিন কেন রুদ্রের কখনো মনে হয়নি যে মানুষটা তার রক্তের, তার আপন ফুপি, তার বাবার আপন ছোট বোন? সব কিছু জেনে শুনেও কেন মোহে অন্ধ হয়ে সেই মানুষটির সাথেই এহেন হৃদয়হীন ঘটনা ঘটিয়েছে সে? এই মুহূর্তে শোভান চৌধুরীর ওপর আকাশসম ঘৃণা জন্মালো রুদ্রের। সেই সাথে নিজের কৃতকর্ম আর মন্দ ভাগ্য ভেবে তাচ্ছিল্য আসলো। চোখের কোণে কেমন নোনা জল জমতে চাচ্ছে। এদিকে সেদিকে পলক ঝাপটে সেই জল লুকিয়ে গায়ের সুট টেনে টুনে ঠিক করে এগিয়ে এলো সারফরাজের সামনে। এরপর হাত বাড়িয়ে বলে উঠল, কংগ্রাচুলেশনস। রুদ্রকে দেখে ভয়ে জড়সড় হলো রূপকথা। রূপকথাকে বুকে আগলে সারফরাজ শক্ত হয়ে রুদ্রের হাত চেপে ধরল। আজ যে কোনো ক্রোধ, জেদ, ক্ষমতাগিরি কিচ্ছু কাজ করলো না কারণ ভেতর। আজ যেন এক ভাই আরেক ভাইকে অভিবাদন জানালো, ভরসার শক্ত হাত বাড়ালো। সারফরাজের হাত শক্ত করে ধরে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। এরপর মায়া চৌধুরীর মায়াবী মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমরা আমাকে ক্ষমা করে দাও ফুপি। যদিও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, আদৌ ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু আমার পশু সত্তা বলছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সত্যি অনুতপ্ত। রুদ্রের কথায় সারফরাজ চুপ রইল। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল, আমাকে বাতিল করে পাঠানোর ব্যবস্থা কর সার্ভারাজ।
যদি বাপের কিছুটা মার্জনা হয়, আমি স্বেচ্ছায় আমার বন্দিদশা কবুল করে নিয়েছে। আমি আজীবন ওখানে নিজের জীবন কাটাতে চাই। পৃথিবীর বাতাস বড্ড বিষাক্ত ঠেকছে, অন্ধকারই আমার কাছে আপন। সারপ্রাইজ এক ভ্রু উঁচু করে শোধালো। রিয়েলি? রুদ্র মাথা ঝাঁকালো তৎক্ষণাৎই। সারপ্রাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, তোকে বন্দি করতে ইচ্ছে করছে না, আর স্পেশালি মা চাচ্ছে না তুই লস অ্যাঞ্জেলস ফিরে যা, সেই ভালো তোর জন্য। রুদ্ররাজের মনে হলো সারপ্রাইজ তার সাথে মজা নিচ্ছে, তাই নিজেই এগিয়ে এলো আবির মাহাতবের কাছে। এরপর বলে উঠল। স্যার চলুন। আবির মাহাতব মাথা ঝাঁকালো, এরপর বলল, চলো। সারপ্রাইজের থেকে বিদায় নিয়ে মায়ের সামনে নতমস্তকে দাঁড়ালো রুদ্র। এবার বুক ঠেলে কান্না পেল তার। নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না সে। হাঁটু ভেঙে মায়ের পায়ের কাছে বসে গেল রুদ্র। এরপর মায়ের পা জড়িয়ে বলে উঠল, আমাকে তুমি মাফ করে দাও ফুপি। আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, জেনে বুঝে করিনি। আমি অবধ ছিলাম, আমার চোখে কালো অপরাধের পর্দা ছিল। আজ বহু বছর বাদে সেই পর্দার উন্মোচন হয়েছে। রুদ্রের কান্নায় মায়ের বুকের শেল হয়ে বিঁধল। তার কাছে মনে হলো সেদিনের সেই 10 বছর বয়সী রুদ্ররাজ, তার ভাইপো, তার সামনে ঠোঁট ভেঙে বসে বসে কাঁদছে। মায়া নিজেও হাঁটু মুড়ে বসে রুদ্রকে বুকে জড়িয়ে বলে উঠল, তুই তো আমার আব্বারে রুদ্র। মেয়ের কাছে বাপের কোনো অন্যায় থাকতে পারে? না, পারে না। আমি সেসব কিচ্ছু মনে রাখিনি। তুইও ভুলে যাস সব। সময়ের পরিক্রমায় সমস্ত দ্বন্দ্ব, অভিমান, রাগ, ক্ষোভ, জেদ ঝুরঝুর করে বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। সারপ্রাইজ আবির মাহাতবকে বলল, স্যার ওর পাসপোর্ট আর জরুরি ডকুমেন্টসগুলো ওকে ফেরত দিয়ে দিন। আমি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না। আজ থেকে আমি ধরে নেব আমার জীবনে রুদ্ররাজ নামক কোনো ছায়া কখনো ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। সারপ্রাইজের শক্ত গলায় কথাটা রুদ্রের বুকে গিয়ে বিঁধল। সে মাথা নত রেখে অস্পষ্ট গলায় বলল, আমার সাজা কামড়ার জন্য থ্যাঙ্কস, কিন্তু আমি আজীবন অন্ধকার কারাবাস ডিজার্ভ করি। আর দাঁড়ানো না রুদ্র। এখানে দাঁড়ানোর মতো মুখ তার নেই। সে লস অ্যাঞ্জেলে ফিরে যাবে, এরপর সেখান থেকে রাশিয়ায়। রুদ্র নামটা সকলের মন থেকে সে মুছে দিতে চায়। রুদ্রের কালো ছায়া আর যেন কারোর উপরে না পড়ে। ব্যাস এতটুকুই। সারপ্রাইজকে পুনরায় শুভকামনা জানালো রুদ্র। সে সারপ্রাইজ আর রূপকথাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোরা হ্যাপি থাক। আর তোমাকে বিরক্ত করবার জন্য আমি সত্যি দুঃখিত রূপকথা। চাইবে তোমাদের সাথে আর কখনো আমার দেখা না হোক, কিন্তু তোমাদের খুব মিস করব। বেহার নির্লজ্জ মন তোমাদের বারবার দেখতে চাইবে, যোগাযোগ করতে চাইবে। যদি এমন দৃশ্যটা কখনো দেখিয়েও ফেলি, প্লিজ কেউ রাগ করো না। আমার একাকে জীবন কালো মেঘে ঢাকা। আমি তোমাদের মতো এতটা সুখী নই। আসছে। রুদ্র পা বাড়ালো। মায়া পেছন থেকে ডেকে বলে উঠল, ফুপি অপেক্ষা করব তোর জন্য। ভুলে যাস না আমাকে। রুদ্ররা সে পেছন ফিরল না, শুধু সম্মতি হয়ে মাথা ঝাঁকালো। এরপর লম্বা লম্বা পা ফেলে গ্লব ক্লাবের বাইরে বেরিয়ে এলো। বাইরে ইয়ং সহ আবির মাহাতব অপেক্ষা করছে গাড়ি নিয়ে। রুদ্র কোনো ভনিতা না করে গাড়িতে উঠে বসলো। এরপর বলল, কোথায় যেতে হবে আমি এখন? এয়ারপোর্টে টিকিট রেডি করা আছে। বলেই গাড়ির ক্লাসে পা রাখলেন আবির মাহাতব। গাড়ি ছুটতে লাগলো এয়ারপোর্টের অভিমুখে। রুদ্র ফাঁকা দৃষ্টি মেলে গাড়ির জানালার বাইরে তাকালো। মুক্তির স্বাদ আজ অনুভব করতে পারছে না সে। তার এই ঝকমকে আলোমাখা পৃথিবী থেকে মুখ লোকাতে ইচ্ছা করছে। মনে হচ্ছে পুরো বিশ্ব একে ঘৃণিত জঘন্য অপরাধী হিসেবে তাকে চেনে। সে যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই আঙুল উঁচিয়ে মানুষ বলবে, এ তো নরপিচাস। রুদ্রের বিদায়ের পর রূপকথা বিদায়ক্ষণও এলো, কিন্তু কেউ কাঁদল না। হাসি মুখে সুফিয়ান চৌধুরীকে বাঁকা চোখের দেখে রূপকথা বলে উঠল, বাবা আমি চলে যাচ্ছি। তো যাও না, না করছে কে? তোমরা কাঁদছো না কেন? এখানে কাদার কি আছে? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সে কি আমার বিয়ে হয়ে গেল? আমি পরের ঘরে চলে যাচ্ছি, তোমরা কাঁদবে না? না মা, কাঁদবো না। সুফিয়ান চৌধুরী তেরম কথায় রূপকথার মেজাজ সপ্তম আসমানে গিয়ে ঠেকলো। সে রেখাকে উদ্দেশ্য করে মেজাজ দেখিয়ে বলল, এই তোমাদের ভালোবাসার নমুনা এটাই তোমার মা? বিয়ের আগে তো স্বামী স্ত্রী মিলে সেই নাটক করলো, এখন কোথায় গেল সেসব? রেখা উত্তর করবার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, তোমার গ্রেট মাফিয়া ম্যান ঘর জমা থাকতে চলেছে।
আজ বিয়ান সাহেবা কাঁদবে, কারণ তার ছেলে আমাদের বাড়িতে চলে যাচ্ছে। আমরা খামোকে কাঁদতে যাব কেন? সারফরাজ বাঁকা হাসলো। এরপর সুফিয়ান চৌধুরীকে কাজ করা দেখিয়ে নিজের ফোন থেকে 2টো টিকিট বের করে বলে উঠল, কেমন দিলাম? খুব শখ না? আজ রাতেই চলে যাচ্ছি, ফিরবো 1 মাস পর। আপনাকে একদম বিশ্বাস নেই। নিজের বাড়িতে ডেকে নিয়ে আমাকে যে গ্যারাকলে ফেলবেন আপনি, তা আমি পই পই করে জানি। কোনো মতেই নিজের অধিক প্রত্যাশিত মুহূর্তগুলো আপনার জন্য খারাপ করতে চাচ্ছি না। ক্লোজ ফ্রেন্ডসদের চাইতে মারাত্মক গিরগিটি আপনি। খাটের তলায় গিয়ে বসে থাকেন কিনা এতেও ভরসা নেই। আসছি। বলেই রূপকথাকে টেনে হিড় হিড় করে চলতে আরম্ভ করলো। এরপর পিছন ফিরে পুনরায় বলে উঠল, মাকে রেখে যাচ্ছি। আপাতত সবাই মিলেমিশে ছেলে হবে নাকি মেয়ে হবে সেই বিষয়ে মিটিং করতে থাকুন। আমাদের একদম বিরক্ত করবেন না। যদি এমনটি করেছেন না, দেশে ফিরে সবগুলোকে পিস পিস করব। সারফরাজের কথায় সুফিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে রইল। এবার তার সত্যিই হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছা করছে। কেমন ভেলকিবাজ যে ছোকরা এই সারফরাজ, ভেবেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। ভোলাবালা সেজে সে সুফিয়ান চৌধুরীকে ঘোল খাইয়েছে। হাজার হাজার টাকা খরচা করে ফুল কিনে ওদের জন্য ঘর সাজিয়েছেন তিনি। আর এই হতচ্ছাড়া বলছে কি এসব? সুফিয়ান চৌধুরী নানান ভাবনা ভাবতে আরম্ভ করলেন। সারফরাজ অভিকে ডেকে বলে উঠল, গাড়ি রেডি করো, ক্যাপ্টেন লিও এয়ারপোর্টে অপেক্ষা করছে। অভিরূপ ফাঁকা ঢোক গিলে দ্রুত পায়ে সারফরাজের পাশে এসে কানে কানে শোধালো। আকাশে আকাম করবি তোরা? সারফরাজ নাক ফুলিয়ে বলে উঠল, চাঁদের দেশে গিয়ে করব। তোর কোনো আপত্তি আছে? অভি নিঃশব্দে মাথা দোলালো। এরপর পাংশু মুখে বলল, ক্যাপ্টেন লিও সব শুনে ফেলবে, মুখ দেখাবি কি করে? সারফরাজ চোখ গরম করে অভির চুলের গোছা টেনে ধরে হিস হিস করে বলে উঠল, আমাকে এত নির্লজ্জ আর অধৈর্য পুরুষ মনে হয় তোর? অভিরূপ নিজেকে ধাতস্থ করে চুল থেকে সারফরাজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আজকালকার মানুষ নাকি রকেটে বাসর সারে। শুধু তাই নয়, সৌরজগতের ব্ল্যাক হোলকেও এরা ছাড়ছে না। সব জায়গায় তাদের সিগনেচার পদচারণা। ভাবতে পারছিস অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাদ আছে কোথাও? বিস্মিত হয়ে শোধালো সারফরাজ। অভিরূপ কিছুক্ষণ ভেবে বলে উঠল, অ্যামাজন জঙ্গলে। অ্যানাকোন্ডার ভয়ে আপাতত ওখানে কেউ যায়নি। ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি ওখানে। তুই গাড়ি রেডি কর শালা। আমার টাইম ওয়েস্টে তুই সবার উপরে। অভিকে দাঁত দিয়ে পিষে আর কয়েক দফা গালাগাল করে রূপকথাকে এক ঝটকায় কোলে তুলে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। পেছন পেছন এলো সকলে। ফুলে ফুলে সজ্জিত সারফরাজের কালো ব্র্যান্ডেড গাড়ি। রূপকথাকে গাড়িতে বসিয়ে সকলকে বিদায় জানালো সারফরাজ। এরপর অভিরূপকে আদেশ দিল, চল। মাউন্ট ক্লিফ প্যালেস, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে সমুদ্রের তীরে খাড়া পর্বতের কিনারে ঘেঁষে বানানো দৃষ্টি নান্দকীয় পাথর, গ্লাস আর কাঁচের সংমিশ্রণে এক প্যালেস। প্যালেসের পাশ ঘেঁষে বয়ে চলেছে সরু একটি জলপ্রপাত। নিচের নীল জলে প্রশান্ত মহাসাগর। চারপাশে বিশাল উচ্চতা বিশিষ্ট রেউড ট্রি। এক একটা গাছের উচ্চতা প্রায় 200 থেকে 300 মিটার। এক একটার ব্যাস এতই মোটা যে লম্বা চওড়া 5 জন মানুষ মিলে হাতে জড়ো দিলেও বের আনতে পারে না এই দানবীয় গাছের। যতদূর দৃষ্টি যায় ততদূর নাম না জানা গুল্ম উদ্ভিদের ঝোপঝাড়। চারিপাশে বাতাসের বনফুলের সুঘ্রাণে ভেসে বেড়াচ্ছে। এখানে রাত নামে দ্রুত। চারিপাশে নরম আলোর মাটিতে পৌঁছায় খুব কম। রাতের নিস্তব্ধতা, বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে প্রশান্তি দেয়। আর সম্মুখ পূর্বের গভীরতা গা ছমছমে অনুভূতি সৃষ্টি করে। টানা 25 ঘন্টা জার্নি শেষ করে রূপকথা আর সারফরাজ নিজেদের এই প্যালেসে এসে উপস্থিত হয়। নিজের একাকিত্ব মুহূর্তে এগুলোকে আরও বেদনাদায়ক আর গাঢ় করতে এই বাড়িটি বানিয়েছিল সারফরাজ। একমাত্র এই প্যালেসে এসেই গলা ফাটিয়ে চিৎকার করে নিজের কষ্ট উগলে দেবার চেষ্টা করত সকলের অগোচরে। জনমানবহীন এই অরণ্যে সারফরাজের কষ্টের পরিমাপ কেউ করতে আসেনি। কেউ জানতেও পারেনি এই ভয়ানক অরণ্যের গভীর রাতে কেউ রোদনজারিত জর্জরিত। রূপকথার বাইরে থেকে দাঁড়িয়ে প্যালেসের সৌন্দর্য অবলোকন করল। গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। এখানে অন্ধকারে ঘনত্ব 1000 গুণ বেশি। দূর থেকে নেকড়ের পালের হাউলিং শোনা যাচ্ছে, সেই সাথে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন।
সুচল পর্বতের নাম না জানা পাখি কেমন করুণ আর্তনাদে ডেকে উঠল। রূপকথার একটু ভয় লাগলো। সে সারফরাজের হাত চেপে ধরল। সারফরাজ রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, যতক্ষণ আমার শ্বাস চলছে ততক্ষণ তুমি নিরাপদ। ঠিক যেমনটি করে মাতৃগর্ভে ছোট্ট ভ্রূণ ঘুমিয়ে থাকে তেমন। আমি পাশে থাকা অবস্থায় কোনো ভয় নেই তোমার। চলো ভেতরে চলো। এই প্রাসাদে আজকে থেকেই তোমার শাসন বিচার শুরু হোক। তোমার দাস হতে হৃদয়ে বেকাবু হয়ে আছে। শীতের প্রকোপে রূপকথার শরীর থরথর করে কাঁপছে। সে হাঁটতে পারছে না। প্যালেসের ভেতরে ক্ষীণ আলো জ্বলছে, হয়তো মোমের আলো। কিয়ত সময় পার হতেই খুট করে খুলে গেল দরজা। বাড়ির ভেতর থেকে ডেভিন বেরিয়ে এলো অ্যাঞ্জেলোকে নিয়ে। এরপর মাথা নত করে বলল, কনগ্রাচুলেশন বস, ভেতরে সব গোছানো আছে, ঠিক যেমনটি আপনি চেয়েছেন। আমি আসছি। বলে অ্যাঞ্জেলোকে নিয়ে পা বাড়ালো ডেভিন। অ্যাঞ্জেলো সারফরাজের কাছে আসার জন্য শব্দ করলো। সারফরাজ শুধু মাথা অল্প হাত বুলিয়ে বলে উঠল, তোমাকে পরে আদর করবো অ্যাঞ্জেলো। আজকে আদরে কেউ ভাগ বসাতে পারবে না। সমস্ত আদর ভালোবাসা একজনের জন্যই জমানো আছে। রূপকথা সারফরাজকে মিহি কম্পিত স্বরে বলে উঠল। এঞ্জেলো থাকবে না আমাদের সাথে? সারফরাজ হাসকি স্বরে বলল, তোমার আমার মধ্যে তৃতীয় কারো উপস্থিতি তোমার ভালো লাগবে রানী সাহেবা? লজ্জায় মাথা নুয়ে রূপকথা বলল। ও কি করে বিরক্ত করবে? ও তো রাতে ঘুমিয়ে থাকে। ডেভিনকে চোখের ইশারায় চলে যেতে বলে সারফরাজ রূপকথাকে কোলে তুলে কক্ষ অভিমুখে হাঁটা ধরল। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বিরক্ত করবে ও, কারণ আজ রাতে ও ঘুমোতে পারবে না তোমার চিৎকার চেঁচামেচিতে। আজ আমি তোমার আর আমার মধ্যে কারোর উপস্থিতি চাচ্ছি না। ক্ষমতা থাকলে এই অরণ্যের সমস্ত জীবজন্তুকে চুপ করিয়ে দিতাম আমি, সেই সাথে এই বিরক্তিকর সমুদ্রের গর্জন। আজ শুধু তোমার দমবন্ধকর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছে, আর তোমার ক্রন্দনরত মুখে উচ্চারিত আমার নাম। রূপকথাকে কোলে করে নিজেদের শোবার ঘরে এনে বিছানায় বসিয়ে দিল সারফরাজ। মন্ত্রমুগ্ধের ন্যায় কক্ষের চারিপাশে নজর বুলালো রূপকথা। কক্ষ জুড়ে বাহারি রঙের ক্যান্ডেল জ্বলছে। তাদের জ্বলন্ত সুগন্ধি পুরো কক্ষকে মাতাল করে তুলেছে। বাতিদানে জ্বলন্ত মোমগুলো ধীরে ধীরে পড়ছে, জ্বলছে, তবুও ক্ষয় হচ্ছে না, ঠিক সারফরাজের মতো। বিছানায় সফেদ চাদরের ওপর ইরানি গোলাপের পাপড়ি বিছিয়ে লাভ বাড়ানো হয়েছে। সামনে তোয়ালে দিয়ে বানানো হংসে কাঠের বেডসাইড টেবিলের উপর কাচের মাঝারি আকারের ফুলদানি, তাতে শোভা পাচ্ছে রূপকথার পছন্দের সাদা গোলাপ। রূপকথা আনন্দিত চোখে সারফরাজের পানে তাকিয়ে বলল,